এসব তো একটি বই, যাহার প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় মৃতরা তাদের মৃত্যুর রোমহর্ষক ঘটনাগুলো বর্ণনা করে গিয়েছেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি। মৃত্যুর পরে মৃতদের আত্মা এসে এই বইয়ে তাদের অপ্রকাশ্য কথাগুলো, তাদের মৃত্যুর কারণগুলো বলে দিয়ে যায়। আবার কখনো এই বইয়ে কারো নাম উঠে গেলে সেও খুব দ্রুতই মৃত্যুর স্বাদ পেতে চলেছেন। এমন একটি কনসেপ্টকে কেন্দ্র করে 2020 সালে মুক্তি পায় একটি মুভি নাম বুকস অব ব্লাড। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে রিলিজ হয়েছিল এই মুভিটি। 3টি আলাদা আলাদা ভৌতিক গল্পকে মিলিয়ে দিয়ে এই পুরো মুভির ঘটনা লেখা হয়েছে। যে ঘটনাগুলো বলে দেয় মানুষের মৃত্যু শুধু শুধুই খুব বাজেভাবে হয়ে থাকেন না, তারা অতীতে এমন কিছু পাপ করে থাকে যার শাস্তিস্বরূপ তারা এত কষ্টদায়ক ভয়ানক মৃত্যুর মুখাপেক্ষী হয়। আসুন আজ এমন একটি মুভি সম্পর্কে জানি যেখানে মৃত এবং জীবিতদের মধ্যে সীমানা নির্ধারণ করে দেয় শুধুমাত্র একটি বইয়ের পৃষ্ঠা। এমন কয়েকটি গল্প যা ভোলার মতো নয়, যে গল্পগুলো বলে দেয় যে মানুষ তার জীবন দশায় কত রকমের মন্দ কাজে মেতে উঠতে পারে, কিভাবে আবার এগুলো তারাই লুকায়, তাতে কতই না হিংস্র সে হতে পারে। সবশেষে ভয়ানক মৃত্যুতেই তার দমন হয়। পরে তার এই আকুতিগুলো, তার এই অনুশোচনাগুলো তারা এরকম এক বইয়ে প্রকাশ করে থাকে, রক্ত দিয়ে লেখে। তাহলে আর দেরি করছি না, চলুন আমার সাথে রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর এই মুভির ঘটনায় ডুব দেয়া যাক। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। মুভির শুরুতে দেখা যায় একজন ব্যক্তি একটি অন্ধকার রুমে বসে আছেন। সাথে একজন মহিলার কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, আমরা সবাই একদিন মারা যাব, তবে আমাদের মধ্যে কারো কারো মৃত্যুর কারণ বা ঘটনা এতটাই ভয়ানক হবে যে তা আমাদের স্মৃতিতে বহুকাল থেকে যাবে, সহজে ভুলতে পারা যাবে না। আর এই পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে এই মৃতরা তাদের মৃত্যুর রোমহর্ষক গল্পগুলো এসে বলে দিয়ে যায়, যাতে জীবিতরা মৃতদের এই গল্পগুলো শুনে ভীত হতে পারে। এরপর প্রথম গল্পে একটি পাঠাগারের দৃশ্য দেখানো হয়। সেখানকার একজন কর্মচারী পাঠাগারের এলোমেলো বইগুলোকে সাজিয়ে রাখছিলেন। এখানে হঠাৎ একজন লোকের আগমন ঘটে। লোকটির নাম বেনেট। সে মূলত চাঁদাবাজ গুন্ডা টাইপের একজন ব্যক্তি, যে সুবিধা বুঝে মানুষদের ঋণ দেন এবং পরে তা আদায় করার জন্য চরম মাত্রার জুলুম করে থাকেন। এখানে এই পাঠাগার সহকারী একসময় বেনেট থেকে অর্থ ধার করেছিলেন, কিন্তু সেটা যথাসময়ে পরিশোধ না করায় বেনেট সরাসরি তাকে হত্যা করতে এসেছে। কর্মীটি নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল এবং শেষ চেষ্টা হিসেবে সে বেনেটকে জানায় তার কাছে খুবই বিশেষ কিছু একটা রয়েছে। এটি বহুমূল্যের দুর্লভ একটি বই। কর্মীটি তাকে সেই বইয়ের ঠিকানা দিয়ে দেয়, বলে সেখানে গিয়ে খুঁজলেই বইটি হাসিল করা সম্ভব হবে। তবে বেনেট এই তথ্য পাওয়ার পরও কর্মীটিকে কোনো ছাড় দেয় না, এক ছুরিকাঘাতে তাকে হত্যা করে ফেলে দেয়। এদিকে বেনেটের এক সাথী, যার নাম স্টিভ, সে গাড়িতে অপেক্ষা করছিল। বেনেট এসে উক্ত কর্মী সম্পর্কে তাকে বলে এবং বইয়ের ব্যাপারটিও জানিয়ে দেয়। বইটি তাদের শহরের রেভেনমোর নামক একটি এলাকার এক বাড়িতে রয়েছে। জায়গাটার কথা শুনে স্টিভ যেতে খুব একটা মত পোষণ করছিলেন না, কারণ এই জায়গা নিয়ে চারপাশের মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। লোকমুখে এই জায়গা নিয়ে নানা প্যারানর্মাল ঘটনার বর্ণনা পাওয়া যায়। তবে বেনেটের এই বই নিয়ে প্রচুর আগ্রহ ছিল, তাই এসব প্যারানর্মাল ব্যাপারের কোনো তোয়াক্কা না করে উক্ত গন্তব্যে যাওয়া হচ্ছে। এদিকে মৃত পাঠাগার কর্মীর লাশকে দেখা যায় এটা অস্বাভাবিক কৃপি হাসি মুখে রেখে মারা গিয়েছে। বিষয়টা খুবই বড়সড় রহস্যের ইঙ্গিত দিচ্ছে। সম্ভবত তার বলা বইয়ের ব্যাপারটা বেনেটের জন্য অমঙ্গল কিছু ডেকে আনার পথ সহজ করে দিল। এরপর এই মুভির নাম দেখানো হয় বুকস অব ব্লাড, এবং এর সাথেই দেখা যায় একটি নাম যেটা কিনা কোনো চামড়ায় খোদাই করা হয়েছে। সেখানে জেনা শব্দটি লেখা ছিল। এরপর আমাদের একটি কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এই মেয়েটির নামই হচ্ছে জেনা। জন্ম থেকেই একটু অস্বাভাবিক রকমের এই মেয়েটির নানা ব্যাপারে তার বাবা মার সাথে মতপার্থক্য হয়। এজন্য বাবা মার সাথে সম্পর্ক খুব একটা ভালো নয় তার। তবে আপাতত সে স্কুলের একটা ঘটনায় মারাত্মক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিল। আর তার একটি দুর্লভ রোগও রয়েছে, মিসোফোনিয়া নামক একটি রোগের শিকার সে। বেশ কিছু সূক্ষ্ম আওয়াজ, যেগুলো মানুষ সাধারণত লক্ষ্যই করে না, যেমন হতে পারে খাবার চাবানোর শব্দ, পানি পড়ার শব্দ বা মানুষের নিঃশ্বাসের শব্দেও, এগুলোতে জেনার সরাসরি মনোযোগ যায় এবং তাতে তার প্রচণ্ড অস্বস্তি হতে থাকে। তাই প্রায় সময় তাকে হেডফোন লাগিয়ে এসব আওয়াজ থেকে মুক্তি পেতে হয়। তবে কয়েকদিন থেকে জেনা তার রোগের ঔষধগুলো একদমই খাচ্ছিল না। ঔষধের প্রভাবে সে বেশ দুর্বলতা বোধ করে এজন্য। তবে এগুলো না খাওয়ার জন্য তার মার সাথে বেশ তর্ক হয়। পরে একসময় তার বাবা মা আড়ালে গিয়ে ঠিক করেন তারা আবার জেনাকে মিসোফোনিয়া রিহ্যাব সেন্টারে পাঠাবেন। এটা এমন এক জায়গা ছিল যেখানে মানসিক রোগীদের মতো জেনাদেরও এক জায়গায় বদ্ধ রেখে দীর্ঘদিন চিকিৎসা দেয়া হয়। জেনা এই ব্যাপারটা চুপিসারে শুনে ফেলেছিল, আর সে কখনোই এসব জায়গায় গিয়ে আটক থাকতে চায় না। এজন্য সে ওই রাতেই যখন তার মা বাবা ঘুমিয়েছিলেন তখন তাদের লকার থেকে সে বেশ কিছু টাকা চুরি করে নেয়
এরপর তার কাপড় চোপড় এবং আর যা কিছু দরকার সব সাথে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। সে পালিয়ে বাসা থেকে দূরে কোথাও যেতে চাচ্ছিল। সে এক বাস স্টেশনে এসে উপস্থিত হয়। জেনা দূরের শহর লস অ্যাঞ্জেলস যাবে বলে ঠিক করেছে, এজন্য সে এ পথগামী বাস খুঁজছিল। এরপর বাসের টিকিট কেটে নিয়ে জেনা যখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সে লক্ষ্য করে স্টেশনে একজন অচেনা লোক দাঁড়িয়ে আছেন, যে কিনা অদ্ভুত দৃষ্টিতে জেনার দিকে তাকিয়েছিল। জেনা দ্রুত বাসে গিয়ে উঠে যায়। এরপর বাস তার গন্তব্যে এগিয়ে চলেছে। এখানেও জেনার শব্দের সমস্যাটি হয়, তবে সে হেডফোন ব্যবহার করে নিজেকে ব্যস্ত রাখছিল। জেনা লক্ষ্য করে বাসের ভেন্টিলেশন চেম্বারে কারো চোখ দেখা যায়। ভালো করে লক্ষ্য করতেই তার মনে হয় এটা সেই লোক যাকে কিনা সে বাস স্টেশনে দেখেছে। চেম্বারটি সে খুলেও দেখে, কিন্তু কিছু পাওয়া যায় না। এরপর বেশ কিছু সময় পার হয়ে গেছে, বাস থেকে বেশিরভাগ যাত্রীরা নেমেও গেছে। তবে হঠাৎ এক স্টপেজে দেখা যায় সেই লোকটি যাকে কিনা জেনা আগে দেখেছে সে বাসে উঠে। ব্যাপারটাতে জেনার প্রচণ্ড ভয় হয়। নিশ্চিত ওই লোক তাকে কোনো বিশেষ কারণে ফলো করে যাচ্ছে, ব্যাপারটা সুবিধার না। তাই জেনা দ্রুত বাস থেকে নেমে পড়ে। এখানে আবার জেনা রাস্তা পার হতেই এক গাড়ি দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল। যাই হোক, সামনে একটি সাইবার ক্যাফে ছিল। জেনা সেখানে যায় এবং সে কাছাকাছি থাকার জন্য একটি ভাড়া বাড়ির খোঁজ করছে। স্বল্প মূল্যে এক বাড়িতে এক রাত থাকার ব্যবস্থা হলো। এই বাড়ির মালিক ছিলেন এক বৃদ্ধ দম্পতি, নাম এলি এবং স্যাম। তারা বেশ আন্তরিক এবং অল্প সময়ের জন্য তারা তাদের বাড়ি এভাবে ভাড়া দিয়ে থাকেন। জেনার পাশাপাশি এই বাড়িতে আরও একটি ছেলে থাকার জন্য উঠেছিল। ছেলেটির নাম গ্যাভিন। তবে অদ্ভুত ব্যাপার হলো, উক্ত ছেলের সাথে জেনার আগে সেই সাইবার ক্যাফেতে দেখা হয়েছে। এরপর জেনা তার রুমে যায় এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। তবে এখানে দেয়ালের ওপার থেকে কিছু উদ্ভট শব্দ পাওয়া যাচ্ছিল। মনে হয় দেয়ালের ওপারে কিছু আছে যা ক্রমাগত নড়চড় করছে। এই শব্দ তীব্র থেকে তীব্রতর হয় এবং জেনা এটা কান পেতে শুনছিল। তখন একটি পোকা দেয়াল ভেদ করে বেরিয়ে আসে। জেনা ব্যাপারটাতে আতঙ্কিত হয়েছিল, তবে তখনই এলি এসে তাকে খাবারের আমন্ত্রণ দিয়ে নিয়ে যান। রাতে খাবার টেবিলের নানা কথায় জানা যায় এলি একদা সেবিকা ছিলেন এবং তার স্বামী স্যাম অতীতে চাকুরি করতেন, তবে এখন কাঠমিস্ত্রি হিসেবে কাজ করে যাচ্ছেন। এই কথার ফাঁকে জেনা আবারও লক্ষ্য করে পোকাদের উপদ্রব। জেনা আসার পর থেকেই লক্ষ্য করছে বাড়িটির একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এই পোকাগুলো। এগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং হুটহাট কোথা থেকে যেন বেরিয়ে আসে। এলি এবং স্যাম তারা খাওয়া শেষ করে ঘুমাতে যান। পরে জেনা এবং গ্যাভিন তারা দুইজন কথা বলছিল এবং এক পর্যায়ে গ্যাভিন জেনার ফোন নম্বর নিয়ে নেয়, যাতে করে তারা পরে কফি ডেটে যেতে পারে। এরপর রাতে ঘুমানোর সময় জেনার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। ঘুমাতেই সে স্লিপ প্যারালাইসিসের কবলে পড়েছিল। তার হাত পা অবশ হয়ে গেছে এবং সে দেখতে পায় সামনে তার মা ঠিক এরকম বিভৎস অবস্থায় রয়েছেন। তিনি দরজা খুলে রুম থেকে বেরিয়ে যান। এরপর অর্ধনগ্ন অবস্থায় আসে গ্যাভিন এবং সে এসে জেনার সাথে আপত্তিকর কিছু করতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে স্যাম দম্পতি এসে উপস্থিত হন। গ্যাভিনকে মুখ বেঁধে সরিয়ে ফেলা হয়। এরপর এলি জেনার কান থেকে হেডফোন সরিয়ে নিয়ে কিছু একটা করছে। পাশাপাশি স্যাম একটি পরিমাপ ফিতা দিয়ে জেনার পুরো শরীরের মাপ নিয়ে নেয়। বিষয়গুলো খুবই অস্বাভাবিক। জেনা এখানে আরও দেখতে পায় পাশেরই জানালায় স্টেশনে এবং বাসে দেখা সেই অদ্ভুত লোকটিও রয়েছেন। সে জানালায় ঠোকা দিচ্ছিল এবং এক চোখে জেনার দিকে তাকিয়েও আছে। এক পর্যায়ে জেনার মুখ থেকে অসংখ্য পোকা বমি হয়ে বেরিয়ে আসে। এরপর সরাসরি চোখ খুললে দেখা যায় দৃশ্য পরিবর্তন হয়ে গেছে। জেনা এখানে বুঝতে পারে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। তার মনে হয় গত রাতে সে যা যা দেখেছে এগুলো হয় তার স্বপ্নে ঘটেছিল বা স্লিপ প্যারালাইসিসের জন্য তার এসব কল্পনা হয়েছে। সকালে জেনা নিকটস্থ সেই কফি শপে গিয়ে অপেক্ষা করছিল গ্যাভিনের জন্য। এখানেই গ্যাভিনের আসার কথা ছিল, কিন্তু অনেক সময় পেরিয়েও গ্যাভিন তো সেখানে আসে না, বরং সেখানে দেখা যায় উক্ত অচেনা মানুষটিকে, যিনি শুরু থেকেই জেনাকে ফলো করে যাচ্ছিলেন। তাকে দেখা মাত্রই জেনা প্রচণ্ড ভীত হয় এবং দ্রুত কফি শপের ভিতরের রাস্তা দিয়ে সে বের হয়ে যায়। কোনো রকম পালিয়ে জেনা তার আশ্রয় নেওয়া বাড়িটিতে এসে উপস্থিত হয়েছে এবং তার এত অস্থিরতা লাগছিল যে সে কথায় কথায় এলিকে জানিয়েই দেয় যে সে কী রোগের রোগী, কেন সে তার বাড়ি থেকে পালিয়ে এসেছে। ফলো করার ব্যাপারটিও সে বলে দেয় তাকে। এলি খুবই আন্তরিক ছিলেন। তিনি জেনাকে সান্ত্বনা দেন এবং বলেন জেনার উচিত হবে আরও কিছু সময় এখানে কাটানো। তারা তার সহযোগিতায় রয়েছেন। তবে যখন সামান্য পরিচয়ে এরকম কোনো মানুষ থেকে খুব বেশি আন্তরিকতা পাওয়া যায়, বিশেষ করে এই যুগে, তাহলে বুঝতে হবে এখানে কোনো ঘাপলা আছে। ঠিক এই দম্পতির বেলাতেও ভয়ঙ্কর কিছু ব্যাপার লুকিয়েছিল। সন্ধ্যা পেরিয়ে রাত হতে না হতেই আবার রুমের সেই অদ্ভুত শব্দ।
এবার কিছুটা স্পষ্ট হয়ে শোনা যায় কেউ ভাঙ্গা গলা নিয়ে ফিসফিসিয়ে ডাকছে। জেনা রুমের দেয়াল খতিয়ে জানতে চাচ্ছিল এই শব্দগুলো কোথা থেকে আসতে পারে এবং কেন আসে। দেয়ালটা প্লাস্টিকের আবরণে ঢাকা ছিল, যার এক কর্নার সরিয়ে জ্যান্ত মানুষের আঙ্গুল দেখা যায়। পরে জেনা দেয়ালে একটি চেম্বারও খুঁজে বের